সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ট্রেডিং জগতের এমন একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আপনি যদি মাস্টার না করতে পারেন, সেটা যদি প্রপার নলেজ না থাকে, আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। কারণ আপনারা জানেন মার্কেটে দুই ধরনের ট্রেডার থাকে, এক রিটেলার ট্রেডার, এক হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার। তো আমি আপনার যারা অল্প টাকাতে ট্রেড করি তারা হচ্ছে রিটেলার ট্রেডার, মানে ব্যক্তিগত টাকা দিয়ে যারা ট্রেডিং করি। আর হচ্ছে যারা কোনো কোম্পানি বা কোনো ব্যাংকের বা হচ্ছে কোনো হেজ ফান্ড চালায়, তারা যখন মার্কেটে ট্রেড করে তো তাদেরকে আমরা বলি ইনস্টিটিউশনাল ট্রেডার। তো যখন ইনস্টিটিউশনাল ট্রেডার কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে হিউজ পরিমাণ অর্ডার ক্রিয়েট করে, তখন মার্কেটের মুভমেন্ট অনেক ভালো হয়, অনেক অনেক দ্রুত হয়। তো সেক্ষেত্রে আমরা যদি সেই জায়গাগুলো আইডেন্টিফাই করার পরে আমরা যদি সেই জায়গার থেকে যদি ট্রেড নিয়ে তাদের প্রফিটের সাথে আমরাও কিছু প্রফিট করতে পারি, তো সেক্ষেত্রেই আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবো। তো আজকের কনসেপ্টটা সেই রকমই, আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আইডেন্টিফাই করে তাদের বিগ প্লেয়ারের সাথে মার্কেটে যাতে আমরা ট্রেড করতে পারি, সেই কনসেপ্টটাই আজকে শিখবো। তো আপনারা যারা প্রফিটেবল ট্রেডার হতে চান বা ট্রেডিংকে কেরিয়ার হিসেবে নিতে চান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ বাংলাদেশের তথাকথিত যত ইউটিউবারের ভিডিও দেখবেন, এদের সবার চেয়ে আজকের ভিডিওটাতে আপনি অনেক নলেজ বেশি পাবেন। আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকের ভিডিওটা দেখার পরে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের এই টপিক নিয়ে অন্য কারো কাছে আপনার কোনো ভিডিও দেখার দরকার হবে না। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ যে কোনো ভিডিওতে স্কিপ করে করে যদি দেখেন বা হচ্ছে অনেক স্পিড বাড়ায় যদি দেখেন, সেক্ষেত্রে অবশ্যই সেখান থেকে প্রপার নলেজ নিতে পারবেন না। কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে। এখন আপনি যদি 2 মিনিট 3 মিনিট 5 মিনিট দেখার পরেই যদি ভিডিও স্কিপ করে যদি শেষের দিকে দেখার চেষ্টা করেন যে শেষে কি বলছে দেখি, তাহলে আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এমনকি এই কনসেপ্টের জন্য আরো 10টা ভিডিও দেখা লাগবে আপনাকে। তো আমি রিকোয়েস্ট করব, যদি আপনি ট্রেডিংকে সিরিয়াস লাইফের একটা পার্ট বানায় নিতে চান বা এটাকে কেরিয়ার বানায় নিতে চান, সেক্ষেত্রে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, এত কথা না বলিয়ে চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমিও ভালো আছি। তো যে বিষয়টা আজকে কথা বলতেছিলাম সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এট ফার্স্টে আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কি সেই বিষয়ে আলোচনা করি। ওকে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে বোঝানোর জন্য আমি যদি সহজ ভাষায় যদি আপনাদেরকে বলি, যে কোনো কিছুর যখন হচ্ছে চাহিদা বাড়ে, অর্থাৎ কোনো কিছুর চাহিদা যখন বাড়ে আর যদি সেই জিনিসটা মার্কেটে কম পরিমাণ থাকে, তাইলে পরে সেটার দাম বাড়তে থাকে। অর্থাৎ সেটা ডিমান্ড বেশি থাকে কিন্তু হচ্ছে মার্কেটে সাপ্লাই কম থাকে। আর যখন ডিমান্ড বেশি থাকে তখন সেই জিনিসের রেট বাড়তে থাকে। ওকে, আর যদি হচ্ছে কোনো জিনিসে মার্কেটে ধরেন আছে পর্যাপ্ত পরিমাণ, তো সেক্ষেত্রে কেনার লোকই লিমিটেড, অর্থাৎ যে পরিমাণ আগে কিনতো এখনো সেই পরিমাণ কেনে, কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ হচ্ছে মার্কেটে আছে, অর্থাৎ সাপ্লাই তার চেয়ে বেশি, তখন সেই জিনিসের দাম কিন্তু কমতে থাকে। ওকে, তার মানে চাহিদা যদি বাড়ে সেই জিনিসের দাম বাড়ে, আর চাহিদা কমে গেলে সেটার দাম কমে যায়। ঠিক না? তো এই কনসেপ্টটাই ট্রেডিং এও ব্যবহার করা হয়। সেটা হচ্ছে যে কোনো কিছু যখন কোনো একটা জায়গা থেকে যখন সাডেনলি মার্কেটে অনেক পরিমাণ বাইং প্রেসার বাড়ে, অর্থাৎ অনেক পরিমাণ চাহিদা বাড়ে, তখন সেখান থেকে মার্কেটে এগ্রেসিভ ভাবে মার্কেটের দাম বাড়তে থাকে। ওকে, দাম বাড়ার পরে পরবর্তীতে যারা কম দামে কিনছে তারা তো একটা পর্যায়ে যাওয়ার পরে সেল করে, ঠিক না? সাপোজ হচ্ছে কোনো একটা লেভেল থেকে 50 জন, অর্থাৎ 80 জন কিনছে। সাপোজ আমরা ফর এক্সাম্পল আমরা চার্টে দেখাই, সাপোজ হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন যে মার্কেটে এইখানে যখন আসে তখন রেট ছিল হচ্ছে 60,000 করে বিটকয়েন। তারপরে সরি, বিটকয়েন $60,000 করেছিল। তারপরে এখান থেকে মার্কেটে মানুষের চাহিদা বাড়ছে, অর্থাৎ যে বিটকয়েনে ইনভেস্টের চাহিদা বাড়ছে, তখন মার্কেট এখান থেকে এগ্রেসিভ ভাবে মার্কেট উপরে যাওয়া শুরু করলো। দেখেন 1 2 3 4 5 6 6 দিন মার্কেটটা একটানা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ প্রতিদিনই মার্কেট একটু না একটু করে বাড়তে থাকতেছে। তো যখন মার্কেটে এই ধরনের চাহিদা বাড়ে, তার মানে বুঝতে হবে যে মার্কেটে এই লেভেলে মানুষের কেনার ইচ্ছা অনেক বেশি, অর্থাৎ বায়ার সেলারের চেয়ে কেনার লোক বেশি। ওকে, যে জন্য মার্কেট এখান থেকে এগ্রেসিভ ভাবে উপরে গেল। তো এই যে যে এরিয়া থেকে মার্কেটটা অনেক উপরে গেল, এটা হচ্ছে ডিমান্ড জোন, অর্থাৎ ডিমান্ডের প্রাইস মার্কেট লেভেল। আবার যদি এইখানে খেয়াল করে দেখেন, এখানেও দেখেন একটা রেড ক্যান্ডেল ছিল, এরপর থেকে মার্কেট এখান থেকে এগ্রেসিভ ভাবে উপরের দিকে যাওয়া শুরু হলো। তার মানে এই এরিয়া থেকেও মানুষের কেনার চাহিদা অনেক বেশি, মানে মার্কেটের সাপ্লাইয়ের চেয়ে, অর্থাৎ বেচার লোকের চেয়ে কেনার লোক বেশি, এই জন্য মার্কেটের দাম বাড়তেছে। ওকে, আবার যদি এখানে খেয়াল করে দেখেন যে এই এরিয়ার থেকেও মার্কেটে একই রকম মার্কেট উপর দিকে
এখান থেকে মার্কেটে বেচার লোকের চেয়ে কেনার লোক বেশি। তার মানে আমরা এখানে ৩টা জোন পাইলাম, সেটা হচ্ছে এটা 1, এটাকে 2 যদি বলি, এটাকে 3 যদি বলি, তাহলে এই ৩টা জোন থেকে মার্কেটে কিন্তু কেনার লোক বেশি বেচার লোকের চেয়ে, ঠিক না? তো এই যে জোনগুলা, অর্থাৎ যে জায়গার থেকে মার্কেটে এগ্রেসিভ পরিমাণ বাই শুরু হইলো, অর্থাৎ বেচার লোকের চেয়ে কেনার লোক বাড়লো, এই এরিয়াগুলাকে আমরা ডিমান্ড জোন বলি। অর্থাৎ আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য যদি বলি যে হচ্ছে মার্কেটে ২ ধরনের ট্রেডার, এক হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার আর একটা হচ্ছে রিটেলার ট্রেডার। এর মানে হচ্ছে খুচরা বিক্রেতা আর পাইকারি বিক্রেতার মতো। ওকে, ধরেন আমরা খুচরা ট্রেডার যারা ব্যক্তিগত টাকা দিয়ে ট্রেডিং করি। আবার অনেকে আছে দেখা যাচ্ছে হেজ ফান্ড চালায়। হেজ ফান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষজন তার টাকা রাখে আর তারা একটা কোম্পানির মাধ্যমে ট্রেডিং করে সেখান থেকে একটা প্রফিট ওই যারা টাকা রাখছে তাদেরকে শেয়ার করে। ওকে, এখন তারা যখন ট্রেড করে, আমি আপনার ধরেন ১,০০০, ২,০০০, $৫,০০০ দিয়ে ট্রেড করি। কিন্তু যারা হেজ ফান্ড চালায় তারা ধরেন 100 মিলিয়ন, 200, 1 বিলিয়ন এইরকম অ্যামাউন্টে ট্রেড করে। তো সেক্ষেত্রে মার্কেটে যদি আমরা কোনো একটা জায়গা থেকে বাই অর্ডার দেই, সেক্ষেত্রে মার্কেট কিন্তু সেখান থেকে উপরে যায় না, কারণ আমরা ছোট অ্যামাউন্ট। আর যখন হেজ ফান্ড বা হচ্ছে ইনস্টিটিউশনাল যে ট্রেডার গুলো আছে, তারা যখন হিউজ পরিমাণ অ্যামাউন্টে অর্ডার কেনে, সাপোজ এখান থেকে কিনছে হিউজ পরিমাণ, তখন মার্কেটে দেখবেন বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে মার্কেট উপরে যাওয়া শুরু করছে। ওকে, তো এই যে মার্কেটের মুভমেন্টটা স্ট্রংলি উপরে যাচ্ছে, এই মুভমেন্ট গুলা মূলত ক্রিয়েট করে হচ্ছে ওই বিগ প্লেয়াররা, বড় প্লেয়াররা, যেখান থেকে মার্কেটে হিউজ পরিমাণ কেনে আর মার্কেট উপরে যাওয়া শুরু করে। তো বুঝতে হবে যে যে এরিয়া থেকে মার্কেটে এই ধরনের বাই শুরু হয়েছে, সেই এরিয়াটাকেই বলা হয় হচ্ছে ডিমান্ড জোন। ওকে, সেম একই রকম যখন হচ্ছে মার্কেটে ডাউন ট্রেন্ড থাকে, তখন দেখবেন যে সরি গাইস, তো সেক্ষেত্রে দেখবেন যে মার্কেটে কিছু সময় আছে একটা এরিয়া থেকে হিউজ পরিমাণ মার্কেট সেল করা শুরু হয়। ওকে, সেটা দেখানোর জন্য যদি আমরা আমরা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখেন এখানে মনে করেন মার্কেট নিচে আসতেছিল। ওকে, মার্কেটে আসার পরে এই এরিয়া থেকে দেখেন হিউজ পরিমাণ এগ্রেসিভ ভাবে সেল করছে, অর্থাৎ এখানে কেনার লোকের চেয়ে এই এরিয়াতে বেচার লোক বেশি ছিল। ইন ফিউচারে যদি মার্কেট ওই লেভেলে যায়, আমরা তো আগে থেকেই জানি যে এখানে বেচার লোক বেশি, তার মানে কেনার লোকের চেয়ে। তো সেক্ষেত্রে আমরা ওখান থেকে যখন আবার এগ্রেসিভ ভাবে বিক্রি শুরু হবে, আমরাও তখন সেখান থেকে সেল করবো। আবার যদি এর নিচে আর একটা জোন আঁকায় রাখি এইখানে, তাহলে আপনার খেয়াল করে দেখবেন যে এটা একটা সেলিং জোন। ওকে, যে এখান থেকে মার্কেট দেখেন পরপর ৩ ক্যান্ডেল নিচের দিকে আসছে। ওকে, তারপরে যদি আমরা আরেকটু নিচে দেখি, সেক্ষেত্রে এখানেও দেখতে পারবেন যে এইখানে একটা লেভেলের পর থেকে মার্কেট এখান থেকে এগ্রেসিভ ভাবে নিচের দিকে আসছে, তার মানে এটা একটা সেলিং জোন। তো মার্কেটে যে জায়গার থেকে মার্কেটে হিউজ পরিমাণ সেল ক্রিয়েট হবে, তখন সেই জোনকে আমরা বলবো সাপ্লাই জোন। আর যদি কোনো একটা পার্টিকুলার লেভেল থেকে মার্কেটে পর্যাপ্ত পরিমাণ বাই আসে, তো সেক্ষেত্রে সেই পার্টিকুলার লেভেলকে আমরা বলবো ডিমান্ড জোন। এখন কোশ্চেন হতে পারে যে হিউজ পরিমাণ বাই আইছে বা হিউজ পরিমাণ সেল আইছে, এটা বুঝবো কিভাবে? তো সেটা বোঝার জন্য আমরা একটা কনসেপ্ট ইউজ করব, সেটা হচ্ছে যে মার্কেটে অ্যাটলিস্ট কোন একটা পার্টিকুলার লেভেল থেকে পরপর ৩টা গ্রিন ক্যান্ডেল হইতে হবে, স্বাস্থ্যবান অর্থাৎ হেলদি গ্রিন ক্যান্ডেল। কোনো ডোজি ক্যান্ডেল হওয়া যাবে না, হ্যামার ক্যান্ডেল হওয়া যাবে না, হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল হওয়া যাবে না। মানে স্বাস্থ্যবান ৩টা ক্যান্ডেল, যেমন হচ্ছে এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানেও দেখাবো না, আমরা বোঝার জন্য সাপোজ এইখানে দেখালাম। ওকে, মার্কেটে দেখেন এই যে ছোট একটা ক্যান্ডেল, এই যে ছোট একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের পরে একটার পর একটা বড় ক্যান্ডেল হয়ে এখান থেকে সাপ্লাই অর্থাৎ মার্কেট নিচে আসছে। তার মানে আগে তো এখানে নর্মালি সেল হচ্ছিল আস্তে আস্তে, কিন্তু এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের পর থেকে কিন্তু একটার পর একটা সেলিং প্রেশার বাড়ছে। তার মানে আমরা এটা বুঝতে পারি যে এই লেভেল থেকে পর্যাপ্ত পরিমাণ সেল শুরু হয়েছে, ঠিক না? তাহলে এই জোনটাই আমরা সাপ্লাই জোন হিসেবে কাউন্ট করব। ওকে, ইন ফিউচারে মার্কেট যদিও সেই জোনে যায়, আমরা যদি দেখার জন্য বলি, দেখেন এটাকে যদি আমরা এক্সটেন্ড করে দেখাই, তাহলে ইন ফিউচারেও সেই জন্য আসার পরে মার্কেট এখান থেকে নিচে আসছে না? তো এই একই রকম আবার যে ডিমান্ড জোনের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কোনো একটা লেভেল থেকে যখন ৩টা ক্যান্ডেল রেড হবে না গ্রিন হবে, তখন এর আগের যে রেড ক্যান্ডেল সেটাকে আমরা ডিমান্ড জোন হিসেবে অর্থাৎ আইডেন্টিফাই করে রাখবো। ওকে, এখানেও যদি আমরা খেয়াল করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এখানে একটা ডিমান্ড জোন ছিল, বাট সেই ডিমান্ড জোনে মার্কেট সেভাবে রেসপেক্ট না করে উপরে চলে গেছে।
তো এরকম মার্কেটে 100% রেসপেক্ট করবে না, বাট আমরা অ্যাটলিস্ট এটা আইডিয়া পাবো যে যেখানে ডিমান্ড জোন আছে সেই লেভেলে মার্কেট আসার পরে যদি সেখান থেকেও বাইং প্রেশার শুরু হয়, আমরা তাদের সাথে বাই করবো। এটা হচ্ছে কথা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, একদম মনোযোগ দিয়ে দেখবেন, সেটা হচ্ছে যে কোনো সময়ই কোনো ক্যান্ডেল ডিমান্ড জোনে আসার সাথে সাথে ট্রেড নেওয়া যাবে না, যদি আপনি স্ক্যাল্পার না হন। স্ক্যাল্পারটা কারা? যারা হচ্ছে 1 মিনিট, 5 মিনিট আর 15 মিনিটের ট্রেড করে, ওকে, এই টাইম ফ্রেমে ট্রেড করে, তারা হচ্ছে স্ক্যাল্পার। স্ক্যাল্পিং এর ক্ষেত্রে আপনি ডিমান্ড জোনে আসার সাথে সাথে আপনি ট্রেড নিয়ে নিতে পারবেন। যেমন হচ্ছে এই দেখেন, এখান থেকে যদি দেখাই মার্কেট, এটা হচ্ছে ডিমান্ড জোন, এটাকে টাচ করলেই ট্রেড নিয়ে নিতে পারতেন। আবার যদি এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে হচ্ছে এটা একটা ডিমান্ড জোন, মার্কেট এই জন্য আসার সাথে সাথে আপনি ট্রেড নিয়ে নিতে পারতেন। তারপরে মার্কেটে আপনি যদি বলি এখানে একটা ডিমান্ড জোন, তো সেক্ষেত্রে এখানে আসার সাথে সাথে আপনি ট্রেড নিয়ে নিতে পারতেন। 1 মিনিট, 5 মিনিট আর 15 মিনিটের ক্যান্ডেলের ক্ষেত্রে আপনি ডিমান্ড জোনে আসার সাথে সাথে ট্রেড নিয়ে নিতে পারেন। যেমন হচ্ছে এটা একটা ডিমান্ড জোন, কারণ এখান থেকে মাল্টিপল ক্যান্ডেল দেখেন উপরে যাওয়া শুরু হয়েছে। যখন এই জোনে আইসে মার্কেট, আপনি বাই ট্রেড নিয়ে নিতে পারতেন। আবার সেলের ক্ষেত্রেও একই রকম, যদি আপনি আপ ট্রেন্ডের সময় ডিমান্ড জোনে ট্রেড নিতে হবে, আর ডাউন ট্রেন্ডের সময় অর্থাৎ নিচের দিকে অর্থাৎ ডাউন ট্রেন্ডের সময় সেলিং এরিয়া থেকে সাপ্লাই জোন থেকে ট্রেড নিতে হবে। ওকে, তাইলে আমরা বুঝলাম কি যে মার্কেটে যদি পরপর 3টা ক্যান্ডেল হয়, সাপোজ এরকম পরপর 3টা, 1টা, 2টা, 3টা, ওকে, এরকম যদি 3টা গ্রিন ক্যান্ডেল হয়, আমরা এই ক্যান্ডেলগুলো গ্রিন বানায় দেই যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। ওকে, অলরাইট, এই 3টা যদি গ্রিন ক্যান্ডেল হয়, এর আগে যে রেড ক্যান্ডেলটা থাকবে, তখন এই রেড ক্যান্ডেলটাকে টোটাল বডি থেকে উইক পর্যন্ত মার্ক করে এটাকে আমরা মার্ক করে রাখবো। ওকে, ইন ফিউচারে মার্কেট যদি এই জোনে আসে, সাপোজ আস্তে 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 এই জোনে আসলো, আসার পরে এখান থেকে যদি আমরা দেখি যে মার্কেটে আবার বড় ধরনের ক্যান্ডেল হয়ে সেরে মার্কেট আপওয়ার্ড ডিরেকশনে মুভমেন্ট দিচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সেই ধরনের কনফার্মেশন পাওয়ার পরে যদি কোনো ইনগলফিং বুলিশ ক্যান্ডেল হয়, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে তারপর আমরা সেখান থেকে ট্রেড নেব, ওকে, উপরের ডিরেকশন। কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি স্ক্যাল্পিং করেন 1 মিনিট, 5 মিনিট আর 15 মিনিটের ক্যান্ডেলের ভেতর, সেক্ষেত্রে এই জোনে আসার সাথে সাথে আপনি ট্রেড নিয়ে নিতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে হচ্ছে ক্যান্ডেলটা এই জোনের ভেতর ক্লোজ হইতে হবে। ওকে, সাপোজ আমি এটা যদি দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে মার্কেটটা সাপোজ উপর থেকে মার্কেট আস্তে আস্তে একটার পর একটা ক্যান্ডেল এরকম করে করে একটা বড় গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আবার এরকম করে এই জোনে আসলো, আসার পরে ক্যান্ডেল নিচ পর্যন্ত আসে সারে ক্লোজ হইলে এর ভেতরে, অর্থাৎ যখন এই ডিমান্ড জোনে আসবে, আসার পরে যে ক্যান্ডেলটা এই ডিমান্ড জোনকে টাচ করবে, সরি গাইস, যে ক্যান্ডেলটা এই ডিমান্ড জোনকে টাচ করবে, সেটা 5 মিনিটের ক্যান্ডেল হোক, 1 মিনিটের ক্যান্ডেল হোক, অথবা 15 মিনিটের ক্যান্ডেল হোক, আপনাকে ওয়েট করতে হবে ওই ক্যান্ডেলটা শেষ হওয়া পর্যন্ত। সাপোজ আমি যদি দেখাই যে 5 মিনিটের, 15 মিনিটের ক্যান্ডেল বা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল, সেক্ষেত্রে দেখেন এখানে যে 5 মিনিটের ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলটা দেখেন এখানে আরো 50 সেকেন্ড বাদ আছে, ঠিক না? কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনি যে টাইম ফ্রেমে ট্রেডটা নেবেন, তো সেই টাইম ফ্রেম অনুসারে মার্কেটে ওই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে আপনি ট্রেড নেবেন। ওকে, ক্লোজ যদি ধরেন এখানে আমি অলরেডি ডিমান্ড জোন আপনি আঁকায় রাখছেন, তো মার্কেট উপর থেকে যখন নিচে আইছে, এরকম করে নিচে আইছে যখন, তখন আপনাকে খেয়াল করতে হবে মার্কেট উপর থেকে ধরেন এইভাবে নিচে আইছে, আসার পরে কোনো একটা ক্যান্ডেল নিচ পর্যন্ত চলে আসছে, আপনি ওয়েট করবেন ওই ক্যান্ডেলটা ক্লোজ করতে হয়। যদি নিচের থেকে উইক বানায় আসে এই জোনের ভেতরে যা ক্লোজ হয়, তাহলে আপনি এখান থেকে সরাসরি ট্রেড নিয়ে নেবেন উপরের দিকে, আর এই যে উইক না, উইকের থেকে একটু নিচে আর কি স্টপ লস দিবেন। ওকে, এটা হচ্ছে 5 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট আর হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল, অর্থাৎ এই 3টা টাইম ফ্রেমের জন্য। আর যখন বড় টাইম ফ্রেম হবে, সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মার্কেটের ক্যান্ডেল ক্লোজ যদি এই জোনের ভেতর হয়, নিচের থেকে ঘুরে আসার পরে যদি ওর ভেতর ক্লোজ হয়, তারপরে একটা ক্যান্ডেল ওয়েট করতে হবে যে সেই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলকে ইনগলভ করে কিনা। যদি ইনগলভ করে, তাহলে মনে করবেন যে অলরেডি মার্কেটের যে মোমেন্টাম সেটা শিফট হয়ে গেছে, তখন আপনি ছোট টাইম ফ্রেমে যাওয়ার পরে সেখান থেকে ট্রেড নিতে পারবেন। ওকে, আর তাছাড়া যখনই সাপ্লাই জোন আসবে, তখন সেইখান থেকে সরাসরি আপনি ট্রেড নেবেন না। ওকে, তাইলে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কি সেটা আপনারা বুঝতে পারলেন। সেটা হচ্ছে যে কোনো একটা ইম্পর্টেন্ট জোন থেকে যখন পরপর 3টা গ্রিন ক্যান্ডেল শুরু হবে বা হচ্ছে বাইং প্রেশার পাবে,
সেই যে জায়গার থেকে মার্কেট এরকম মুভমেন্ট শুরু হবে, এরকম যে জায়গার থেকে শুরু হয়েছে, এখানে যদি পরপর 3টা গ্রিন ক্যান্ডেল হয়, তার মানে এগ্রেসিভ ভাবে বাইং প্রেসার দেখায়, তখন এই টোটাল জোনটাই হয়ে যাবে হচ্ছে ডিমান্ড জোন। ওকে, ইন ফিউচারে মার্কেট যদি স্লোলি এরকম ভাবে আসার পরে এই জোনে আসার পরে মার্কেট যদি এই জোনের ভেতর ক্লোজ হয়, তখন ছোট টাইম ফ্রেমের ক্ষেত্রে ক্লোজ হইলে সাথে সাথে এন্ট্রি নিয়ে নেবেন, আর বড় টাইম ফ্রেম হইলে পরে ওয়েট করবেন পরের মিনিটে যদি এর ভেতরে ইনগলফিং কোনো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, তখন সেই ক্যান্ডেলে কনফার্মেশন দেখে তারপর ট্রেড নেবেন। ওকে, আর সাপ্লাই জোনের ক্ষেত্রে সেম একই রকম অপোজিট। সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার লেভেল থেকে যখন মার্কেট এগ্রেসিভ ভাবে সেলিং প্রেসার হবে, তখন সেই এরিয়াকে আপনার মার্ক করে রাখবেন, আর সেখানে আসার পরে যদি কোনো ধরনের ক্যান্ডেল যদি দেখেন যে সেখান থেকে নিচের ডিরেকশনে যাচ্ছে, সাথে সাথে সেখান থেকে ট্রেড নিতে পারবেন। ওকে, তো আমরা সেইভাবে দেখার জন্য দেখি যে এখানে দেখেন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, এরপরে পরপর 3টা ক্যান্ডেল নিচের দিকে আসছে। তো ইন ফিউচারে মার্কেট যদি এইখান থেকে সাপোজ এরকম এরকম করে এই জোনে চলে যায়, তাহলে আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো। ওকে, যেটা আমরা বললাম যে কোনো ক্যান্ডেল, ওই ক্যান্ডেল যদি ক্লোজ হয়ে সাপোজ হচ্ছে মার্কেট উপর থেকে ঘুরে এসে এর ভেতরে এসে ক্লোজ হয়, এরপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল সরি রেড ক্যান্ডেল হয়, তখন আমরা এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নেব। ওকে, সাপ্লাই জোনের ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে ছোট টাইম ফ্রেমের ক্ষেত্রে আপনারা জোনের ভেতর ক্যান্ডেল ক্লোজ হলেই অপোজিট কালারের ট্রেড নিয়ে নিতে পারবেন। ওকে, কিন্তু এট ফার্স্টে আপনাদের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে, সেটা হচ্ছে যে মার্কেট আছে আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে। আর যদি ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করতে না পারেন, সেক্ষেত্রে আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে হয়, সেটা দেখে নিন। আর না হলে আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিন। ওকে, তো হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড হইতে গেলে পরে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে এগ্রেসিভ ভাবে সেল হইতে হবে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার লেভেল থেকে বড় বড় অ্যাটলিস্ট 3টা রেড ক্যান্ডেল হইতে হবে। এর আগের যে অপোজিট কালার ক্যান্ডেল, সেইটাকে আমরা মার্ক করে সেটাকে আমরা সাপ্লাই জোন হিসেবে আইডেন্টিফাই করবো। ওকে, এটা হচ্ছে সাপ্লাই জোন। এখন হচ্ছে মার্কেট যদি ইন কেস, কারণ এটা সাপ্লাই জোন কি জন্য আমি আপনাদেরকে বলি, সাপোজ হচ্ছে এই এরিয়ার থেকে মার্কেটে মুভমেন্ট দেখেন, এত বড় ক্যান্ডেল, আগের ক্যান্ডেল আছে, পরের ক্যান্ডেল ডাবল অ্যামাউন্ট, ঠিক না? তো এর মানেটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে ইন্ডিকেটর দিয়ে দেখাই, সেটা হচ্ছে দেখেন। ওকে, ভলিউম ইন্ডিকেটর যেটা আছে সেটা যদি আমি দেখাই, তাহলে এবার খেয়াল করে দেখেন, আমি যখন এখানে এখানে প্রেস করব, সেক্ষেত্রে আপনারা এই যে এই কোণার পর দেখেন। ওকে, এখানে দেখেন 10 মিলিয়ন লেখা আছে। তো আমরা যখন এটার পর চাপ দিলাম, সেখানে দেখেন ওই সাইডে যদি দেখেন আপনি 5 মিলিয়ন হচ্ছে টোটাল ট্রেডিং ভলিউম আছে, মানে এই একদিনের এই ক্যান্ডেলের ভেতর 5 মিলিয়ন ট্রেডিং হয়েছে। আর পরের দিনের ক্যান্ডেল যদি দেখেন, দেখেন যে 8 মিলিয়ন অর্থাৎ কেনা বেচা হয়েছে। তারপরের দিনে যদি আপনি দেখেন 12 মিলিয়ন, মানে প্রত্যেক দিন একদিনের পর একদিন সেলিং প্রেশার বাড়তিছে। যখন আপনি এটা দেখবেন তারপরের দিনে দেখেন 19 মিলিয়ন, তার মানে একদিনের পর একদিন হচ্ছে সেলিং প্রেশার বাড়তিছে। তো যখন এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে, তখন বুঝতে হবে এই যে জোনটার থেকে সেলিং প্রেশার শুরু হয়েছে, এই জোনে আমি আপনার মতো ছোট রিটেলার ট্রেডার না এখানে, অর্থাৎ মার্কেটের বিগ প্লেয়ার মানে ইনস্টিটিউশনাল ট্রেডার বা স্মার্ট মানি যে ট্রেডার বলে, তারা আর কি মার্কেটে এন্ট্রি নিয়েছে। ওকে, তো তখন আপনি যখন এই এরিয়া আইডেন্টিফাই করে রাখবেন, তখন ইন ফিউচারে যদি মার্কেট সেখান থেকে মার্কেট নিচে আইছে, মার্কেট যদি আবার সাপোজ এরকম করে এই লেভেলে যায়, তাহলে আপনি জানেন এই এরিয়াতে হিউজ পরিমাণ সেল একজন করছে। তো আপনি একবার খেয়াল করে দেখেন যে মার্কেটে যদি আপনি একজন এখান থেকে সেল করে থাকে, ওর স্টপ লসের উপরে আছে, আর যারা এত মিলিয়ন মিলিয়ন, সাপোজ হচ্ছে এখান থেকে 10 মিলিয়নের সেল করা হয়েছে, ওকে ফর এক্সাম্পল, তো 10 মিলিয়নের সেল করা হয়েছে, যখন মার্কেট আবার উপরে যাবে, তারা তাদের পজিশনটা কাভার করার জন্য মার্কেট আবার নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করবে, তখন এখান থেকে আরো সেল করবে, তখন মার্কেট এখান থেকে সেলিং প্রেশার ক্রিয়েট হবে। ওকে, তো আমি আরেকটু বোঝানোর জন্য যদি আমি বলি, সেটা হচ্ছে ডিমান্ড জোনের ক্ষেত্রে বলি। সাপোজ সাপ্লাই জোন যেভাবে দেখালাম, এখন ডিমান্ড জোন যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাইলে ছোট একটা কয়েনে আমরা সাপোজ ডিমান্ড জোনকে আইডেন্টিফাই করে তারপরে দেখাই। এখানে সব হিজি ভিজি ক্যান্ডেল হলে পরে ক্লিয়ারলি বোঝা যায় না। ওকে, সাপোজ হচ্ছে একজন ট্রেডার বা একটা কোম্পানি কোনো একটা কয়েনকে সাপোজ 10 মিলিয়নের কোনো একটা কয়েন কিনবে, সাপোজ সেটার প্রাইস হচ্ছে $1 নিচে কোনো একটা কয়েন দেখায়। ওকে, এইখানে খেয়াল করে দেখেন, এইখানে মান্তা ইউএসডিটি নামে যে একটা কয়েন আছে, সেটা নিয়েই আমরা এক্সাম্পল দেই।
যে মার্কেট এখান থেকে দেখেন এগ্রেসিভ ভাবে মার্কেট এখান থেকে উপরে গেছে, ঠিক না? তো মনে করেন যে আপনি 20 মিলিয়নের হচ্ছে কিনবেন, সাপোজ হচ্ছে 10 মিলিয়নের কোনো একটা কয়েন কিনবেন। ওকে, এখন এই 10 মিলিয়নের কয়েন কিনতে গেলে যদি আপনি একবারে 10 মিলিয়নের কোনো অর্ডার দেন, তাহলে মার্কেট একবারে স্পাইক করে কিন্তু অনেক উপরে চলে যাবে, ঠিক না? তো যারা স্মার্ট মানি অর্থাৎ ইনস্টিটিউশনাল ট্রেডার, ওরা করে কি এই 10 মিলিয়নের ট্রেডটা 3 বার এক্সিকিউট করে। ধরেন প্রথমে যখন এই এরিয়াতে ছিল তখন রেট ছিল হচ্ছে ধরেন 60 পয়সা, এখানে 60 পয়সা ছিল, তখন ধরেন 5 মিলিয়নের কেনছে, তারপর মার্কেট এখান থেকে স্পাইক করে মার্কেট এইভাবে উপরে গেছে। এখন ওরা চায় যে অন অ্যাভারেজে এই 60 পয়সা করে এখান থেকে কেনার জন্য। ওকে, যখন 5 মিলিয়নে কেনছে মার্কেট উপরে যাওয়া শুরু করছে, তারপর মার্কেট দেখেন আবার আস্তে 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 নিচে এসে এই লেভেলের এখানে আসছে। যখন এই লেভেলে আসছে ওদের অ্যাভারেজ কেনার ইচ্ছা ছিল 60 পয়সা করে। যখনই 60 পয়সার কাছে আসবে মার্কেট, তখন এই যে বাকি যে আরো 5 মিলিয়ন আছে তখন ওরা সেটা এখান থেকে কেনে। আর কিনলেই মার্কেট এখান থেকে এগ্রেসিভ ভাবে আবার বাড়া শুরু হয়। যখনই দেখবেন ওখান থেকে গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে, তখন আপনি 1-2 টাইম ফ্রেম নিচে যাওয়ার পরে দেখবেন যে সেখানে দেখেন বাইং প্রেশার শুরু হয়েছে। তো এই যে বাইং প্রেশার শুরু হয়েছে এই এরিয়ার থেকে, তার মানে বুঝতে হবে যে ওই যে আগে যারা এখান থেকে কিনছিল তারা আবারও ওদের অর্ডার আবারও ক্রিয়েট করছে। তো এখান থেকে এই জন্য মার্কেট আবারও বাড়া শুরু হয়েছে। যখন আমরা এটা আইডেন্টিফাই করে ফেলবো, তখন আমরা আরেকটু ছোট টাইম ফ্রেমে যাব। সাপোজ হচ্ছে তখন আমরা খেয়াল করবো যে এই ছোট টাইম ফ্রেমের ডিমান্ড কোন জায়গায়, সেটা হচ্ছে যে এখানে দেখেন একটা ডিমান্ড আছে। আমি যদি রেড এটা মুছে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন একটা ডিমান্ড আছে। ওকে, যখন এই ডিমান্ডে যখন আসবে মার্কেট, তখন আমরা এটা এখান থেকে আমরা তখন কিনবো। কারণ হচ্ছে মার্কেটের ছোট টাইম ফ্রেমের ডিমান্ড যেখানে, সেই এরিয়াতে যখন মার্কেট আস্তে আস্তে আসবে তখন সেখান থেকে আমরা কিনবো। আর এই যে আগের যে বড় টাইম ফ্রেমের সুইং যেটা, এর নিচে স্টপ লস দিয়ে রাখবো। ওকে, এখন এর নিচে যদি স্টপ লস দেই, তাহলে আমাদের টার্গেট থাকবে আগের যে সুইং, যে জায়গা থেকে সেলিং প্রেশার শুরু হয়েছিল সেই পর্যন্ত, সেটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে দেখেন এখানে যদি আপনার $5 রিস্ক নেন, এখানে $10 আপনি প্রফিট করতে পারতেছেন। ওকে, তো এইভাবেই আর কি সাপ্লাই এন্ড ডিমান্ডে ট্রেড করতে হবে। তারপরে যদি বোঝানোর চেষ্টা করি, তার মানে হচ্ছে যে বড় টাইম ফ্রেমে আগে একটা জোন আইডেন্টিফাই করবেন যে সাপ্লাই জোন বা ডিমান্ড জোন কোন জায়গা। সাপোজ হচ্ছে অন্য কয়েন দিয়ে আঁকানোর চেষ্টা করি। এখানে দেখেন পিনাট নামে যে কয়েনটা, সেই কয়েনটাতে এখানে শুরু হওয়ার পরে তারপর থেকে এখানে এগ্রেসিভ ভাবে মার্কেট যাইতে যাইতে 2 টাকাতে চলে গেছিল, 2 টাকা 50 পয়সা। এখন এতদিন ধরে আস্তে আস্তে মার্কেট নিচে আসতে আসতে সেই লেভেলের কাছাকাছি চলে আসছে। এখন আসছে যখন, তখন আমরা কিভাবে আইডেন্টিফাই করব, সেটা হচ্ছে এই রেড যে ক্যান্ডেলটা, এই টোটালটাকে একটা জোন বানায় রাখবো, ঠিক না? এখন এই জোনে যখন মার্কেট আইছে, এখন আসার পরে আমরা এক টাইম ফ্রেম ছোটতে চলে যাবো, অর্থাৎ একদিনের ক্যান্ডেল যদি আপনি দেখে থাকেন তাহলে পরে 1 ঘন্টাতে চলে যাবেন। এখন 1 ঘন্টাতে যাওয়ার পরে আমরা দেখতেছি কি এখানে মার্কেটে আরো ডিমান্ড ক্রিয়েট হয় কিনা। ওকে, তো এখানে দেখা যাচ্ছে মার্কেট, এখানে একটা রেড ক্যান্ডেল আছে, সরি, এখানে একটা রেড ক্যান্ডেল আছে। মার্কেট এখান থেকে দেখেন এগ্রেসিভ বাইং প্রেশার শুরু হয়েছে। ওকে, তাহলে আমরা 15 মিনিটের ক্যান্ডেলের ক্ষেত্রে চলে যাব, যে এখান থেকে যখন 15 মিনিটের ক্যান্ডেল হবে, যে যে জোনটা আমরা আঁকায় রাখছি 15 মিনিটের ক্যান্ডেল অনুসারে, যদি মার্কেট এখন খেয়াল করে দেখি যে হচ্ছে মার্কেটে এইখানে যে জোনটা ছিল রেড ক্যান্ডেল, তো এটা আবার ডিমান্ড জোন হিসেবে কাজ করতেছে। তাহলে এই যে ইয়েলো কালার, এটা হচ্ছে বড় টাইম ফ্রেমের ডিমান্ড, তারপরে ছোট টাইম ফ্রেমের ডিমান্ড হচ্ছে এটা। তো মার্কেট দেখেন এখানে যদি আমরা খেয়াল করে দেখি যে মার্কেট একটা লেভেলে বারবার কনসলিডেশন করার পর সেটাকে পার করে গেছে, তাহলে আমরা এখানে একটা রিভার্সাল প্যাটার্নও দেখতে পাচ্ছি। উপর থেকে নিচে আসছে, উপরে গেছে, আবার নিচে আসছে, উপরে গেছে, তারপর আবার নিচে আসছে। এটা অলমোস্ট হেড এন্ড শোল্ডার মতো প্যাটার্ন ক্রিয়েট করছে, ঠিক না? এখন যদি মার্কেট এখান থেকে স্লোলি 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 এই লেভেলে আসে, তখন আমরা সেখান থেকে কি করতে পারি, বাই করতে পারি। অর্থাৎ এই লেভেল থেকে বাই করতে পারি। আর এই যে আগের যে লো ছিল এর একটু নিচে আমরা স্টপ লস দিতে পারি। আর আমাদের টার্গেট রাখতে পারি উপরের এই সুইং পর্যন্ত। তাহলে এখানে দেখেন 1:6 এর ট্রেড হয়ে গেল। ওকে, মানে $1 রিস্ক নিলে $6 আপনি প্রফিট করতে পারেন। তো এই একইভাবে হচ্ছে আপনারা স্টপ লস, এই যে আগের যে সুইং এটার নিচে দিয়ে, তারপর হচ্ছে টার্গেট অ্যাটলিস্ট ফার্স্ট সুইং পর্যন্ত প্রথম টার্গেট, আর হচ্ছে বড় টাইম ফ্রেম অনুসারে 1 ঘন্টার টাইম ফ্রেম অনুসারে যদি দেখেন, তাইলে যে ফার্স্ট যে সুইং পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট, তারপর সেকেন্ড টার্গেট হচ্ছে সেকেন্ড যে সুইং সেটা পর্যন্ত। তো এইভাবে আইডেন্টিফাই করে আপনার ট্রেড নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে মাল্টি টাইম অ্যানালাইসিস করে সাপ্লাই এন্ড ডিমান্ড কিভাবে
ট্রেড নিতে হয়। সবসময় আপনারা যখন স্টপ লস দিবেন বা টার্গেট দিবেন, সেক্ষেত্রে যে কোনো একটা সুইং এর ওখান থেকে টার্গেট নেবেন। তো আজকে দেখেন যে ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিওতে আমরা এখানে দেখালাম যে পিনাট কয়েনে এখন ডিমান্ড জোনে আছে। দেখবেন যে 2-4 দিন পরে এই কয়েন অনেক উপরে চলে গেছে। অ্যাটলিস্ট এই পর্যন্ত আমাদের আসছে, কারণ হচ্ছে বিটিসি অনেক স্ট্রংলি বাড়তেছে। তো সেক্ষেত্রে এখানেও আপনি বাইং অপরচুনিটি পাবেন। তাহলে সাপ্লাই এন্ড ডিমান্ড কি, কিভাবে কাজ করে, সেই বিষয়টা একটু হলেও আপনারা বুঝতে পারলেন। ওকে, কারণ যে কোনো জায়গা থেকে মার্কেটে এগ্রেসিভ যখন বাইং প্রেসার হবে, তার আগের যে ক্যান্ডেলটা সেটাকে আপনি মার্ক করে রাখবেন, সেটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন। আবার সাপ্লাই জোনের ক্ষেত্রেও যদি কোনো একটা পার্টিকুলার লেভেল থেকে স্ট্রংলি সেল শুরু হয়, তাহলে সেই লেভেলের আগের যে ক্যান্ডেলটা সেটাকে আপনার সাপ্লাই জোন হিসেবে মার্ক করে রাখবেন। ওকে, তো এইভাবে মার্ক করবেন, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে সাপোজ এখানে যদি দেখাই, এখানে যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, দেখেন মার্কেট ওই ক্যান্ডেল টাচ করার পরে মার্কেট আবার নিচে গেছে। এখন এর আগের যদি দেখাই, এই যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, এই জোনকে টাচ করছে, টাচ করার পর মার্কেট নিচে আছে, কারণ এখান থেকে এগ্রেসিভ ভাবে 3-4 ক্যান্ডেল সেল হয়েছিল। তো এইভাবে যদি আমরা মার্কেটে অন্য কোনো জায়গায়ও দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে খালি আইডেন্টিফাই করে রাখবেন যে কোন জায়গা হচ্ছে মার্কেট আসার পরে কোন জায়গা থেকে মার্কেটে এগ্রেসিভ ভাবে উপরে গেছে, সেটা সেখান থেকে উপরে গেছে, মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, যাইতে পারে না, আবার ফল ব্যাক করে এটা হয়তো বা লস হইতো, কিন্তু ট্রেডিং এ 100% কিছুই না। কিন্তু সেই হিসেবে স্ক্যাল্পিং করলে ছোট টাইম ফ্রেম অনুসারে একটা প্রফিট নিয়ে নিতে পারতাম। আবার যখন উপর থেকে যখন নিচে আসে, তখন খেয়াল করতে হয় 3 ক্যান্ডেলের এগ্রেসিভ সেল, তার আগের ক্যান্ডেলকে আপনারা আইডেন্টিফাই করবেন, এটা একটা সাপ্লাই জোন। তারপর হচ্ছে এই ক্যান্ডেল, এখানে যে ছোট একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা সাপ্লাই জোন। এমনকি এখন যে ক্যান্ডেল, এটা যদি রেড হয়, তাহলে এই উপরের জোনটাও সাপ্লাই জোন হিসেবে কাজ করবে। তো আমরা অন্য কয়েনে দেখি যে কোনো জায়গায়, এখানে যদি খেয়াল করে দেখেন, মার্কেট দেখেন এই জোন থেকে মার্কেট এগ্রেসিভ ভাবে নিচের দিকে গেছিল, আবার মার্কেট ওই জোনে যাওয়ার পরে ওখান থেকে দেখেন আবার মার্কেট নিচে আসছে। আবার নিচের সাইডে যদি খেয়াল করে দেখেন, এখানে একটা ডিমান্ড জোন ছিল, মার্কেট উপর থেকে আসার পরে এই জোনে আসার পরে এখান থেকে আবার বাইং প্রেসার শুরু হয়েছে। ওকে, মিনিমাম 3টা ক্যান্ডেল আপনাকে থাকতে হবে তাইলে। আবার যদি এই সাইডে যদি দেখি, সেটা হচ্ছে এখানে যে গ্রিন ক্যান্ডেলটা, এটা একটা সাপ্লাই জোন, বাট সেই জোনকে টাচ করে নাই। আর মার্কেট এখান থেকে যাচ্ছে, এর কারণ হচ্ছে মার্কেটের উপর সাইডে ইকুয়াল ল, অর্থাৎ এখানে মানুষের স্টপ লস আছে। তো মার্কেট এই লেভেলে গেলে আবার হয়তো ফল করার পসিবিলিটি আছে। ওকে, এখন অন্য আরো কয়েন গুলা দেখি, সাপ্লাই এন্ড ডিমান্ড। তার মানে সাপ্লাই, অর্থাৎ এখানে দেখেন, এখান থেকে মার্কেট এগ্রেসিভ বাই হয়েছিল, মার্কেট এই লেভেলে আসার পরে মার্কেট দেখেন আবার উপরে যাচ্ছে। 3 ক্যান্ডেল যেখানেই আছে, 3 ক্যান্ডেলের আগের যে রেড ক্যান্ডেলটা, সেটা এটা দেখেন, এখান থেকে মার্কেট উপরে গেছে। আপনি ছোট টাইম ফ্রেম অনুসারে যদি যান, তাহলে দেখবেন যে এই এরিয়াতে যখন একটা ক্যান্ডেল এই জোনের ভেতর রয়েছে, পরের ক্যান্ডেল উপরে গেছে, এখান থেকে আপনি বাই করেন। তো একই রকম, বুঝছেন, আপনারা বড় টাইম ফ্রেমের সাপ্লাই জোন দেখবেন, মার্কেট যখন সেই সাপ্লাই জোনে যাবে, তখন আপনার 1 টাইম ফ্রেম 2 টাইম ফ্রেম নিচে যাওয়ার পরে সেখানে দেখবেন আবার কোনো সাপ্লাই ক্রিয়েট হয়েছে কিনা। পরে যদি সেখানে সাপ্লাই ক্রিয়েট হয়, তাহলে সেখান থেকে আপনার সেল ট্রেড নেবেন। আর যদি বড় টাইম ফ্রেমে কোনো ডিমান্ড জোন দেখেন যে মার্কেট আবার ফিরে সেই ডিমান্ড জোনের ভেতর আসছে, তখন 1-2 টাইম ফ্রেম নিচে যাওয়ার পরে সেখানে দেখবেন যে কোনো ডিমান্ড ক্রিয়েট হয়েছে কিনা। যদি ডিমান্ড ক্রিয়েট হয়, তাহলে মার্কেট আবার পুল ব্যাকে সেই ডিমান্ডে আসলে পরে সেখান থেকে আপনার বাই করবেন। আর বড় টাইম ফ্রেমের যে নিচের যে লেভেল, সেই লেভেলের স্টপ লস দিবেন। আর টার্গেট রাখবেন হচ্ছে বড় টাইম ফ্রেমের প্রথম সুইং পর্যন্ত। ওকে, প্রথম সুইং বলতে যেখান থেকে মার্কেট নিচে গেছে, প্রথম যে লেভেলটা, সেই লেভেল পর্যন্ত। যেমন হচ্ছে সাপোজ এই লেভেল থেকে মার্কেট নিচে আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সুইং, এটা হচ্ছে আমাদের প্রথম সুইং। ওকে, তো মার্কেট যখন এই নিচের সাইডে ডিমান্ড জোনে আসবে, তখন সেখান থেকে বাই করবেন। বাই করার পরে টার্গেট রাখবেন হচ্ছে প্রথম সুইং পর্যন্ত। সাপোজ এখান থেকে যদি বাই করেন, স্টপ লস এটার নিচে, আর প্রথম যে সুইং সেটা পর্যন্ত টার্গেট রাখবেন। ওকে, তাইলে দেখেন 1:2 ট্রেড হয়ে গেল। তো এইভাবে আর কি বড় টাইম ফ্রেমে সাপ্লাই জোন আইডেন্টিফাই করে ছোট টাইম ফ্রেমে এইভাবে শিফট করে করে ট্রেড নেবেন আপনারা। ওকে, তো যাই হোক, আমার মনে হয় যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের টোটাল কনসেপ্ট আপনাদের একটু হলেও ক্লিয়ার। সেটা হচ্ছে কোনো পার্টিকুলার লেভেল থেকে যখন এগ্রেসিভ বাই শুরু হবে, তখন তার আগের যে অপোজিট কালারের ক্যান্ডেল থাকবে, সেখান থেকে সেই ক্যান্ডেলটাকে আপনার মার্ক করে রাখবেন। আর সেখান থেকে মার্ক করে রেখে ইন ফিউচারে যদি সেই লেভেলে মার্কেট আসার পরে সেখানে যদি আবারও বাইং প্রেশার শুরু হয়, তাহলে সেই বাইং প্রেশারের সাথে ছোট টাইম ফ্রেমে যাওয়ার পরে যদি কোনো ডিমান্ড পান, সেই ডিমান্ড থেকে উপরের দিকে আপনারা বাই ট্রেড নেবেন। সেলিং এর সময় সেম অপোজিট কালারে। তো আমার মনে হয় যে ভিডিওতে একটু হলেও, একটু না, আমার মনে হয় টোটালি সাপ্লাই এন্ড ডিমান্ডের যে কনসেপ্টটা একটু হলেও বুঝতে পারছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।
ভিডিওটা যদি পছন্দ হয়, এমনকি ইন ফিউচারে যদি আরো কোনো অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করতে চান বা কোনো কিছু যদি জানতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করেন। আমি রেগুলার আপনাদের প্রত্যেকটা টপিক ডে বাই ডে আপনাদের ক্লিয়ার করার ট্রাই করব। তো যদি ট্রেডিং শিখতে চান, এটা দিয়ে লাইফে কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর কোনো পার্টিকুলার টপিকে যদি ভিডিও চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।